সকল প্রাণীকে যিনি সর্বদা কলন বা গ্রাস করেন তিনি মহাকাল, আর মহাকালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি মা কালী। জগতের সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহীয়সী মা কালী রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালন কর্ত্রী, তমগুণ দ্বারা সংহার কর্ত্রী। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বিখ্যাত তেলোভোলোর মাঠে। বাংলার মাটি শক্তিপীঠ। আনুমানিক ১৬০০ শতকে তান্ত্রিক এবং নবদ্বীপবাসী কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম বাংলায় কালী মূর্তি স্থাপন করেন। তিনি প্রথম মায়ের পুজো করেন। বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে কত শত প্রাচীন কালী মন্দির। এমনই এক প্রাচীন কালী মন্দির হুগলির আরামবাগের কাছে তেলোভোলোর ডাকাত কালী মন্দির। এই মন্দিরের সাথে জড়িয়ে আছেন শ্রী শ্রী মা শারদা। আষাঢ় মাসে অমাবস্যা দিবাভাগে ফিক্সড ডেট এবং বারের কোনো ওখানে ব্যাপার নেই, যে বাড়ি পড়ুক অমাবস্যা সেই বারেই হবে। এটা পাঁজিতে আছে বলছেন? পাঁজিতে আছে ভালিয়া কালী মন্দিরের পুজো আষাঢ় মাসের অমাবস্যা দিবাভাগে বারোয়ারি পুজো। এইখানে দর্শন দিয়েছিলেন মাকে? এটা মায়ের আমলের দর্শন, বটগাছ আজকের নয়। আচ্ছা, বহু পুরনো বটগাছ। এই মাঠেই তাহলে একদম ডাকাত বাবা আটকে ছিলেন? এটাই রাস্তা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা একদম কলকাতা যাওয়ার রাস্তা? একদম। এই যে এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এটা বাবা শ্মশান। আচ্ছা, সে ৫০০ বছর আগেকার? না, আমরা দেখেছি এইখানে আমার ঠাকুমা দাহ হয়েছে। আচ্ছা, পিছনে আমার জেঠু বাবা দাহ হয়েছে। ৫০০ বছর আগেকার না, শ্মশান ৫০০ বছর আগেকার, আরো আগেকার, সেটা কথা নয়। কিন্তু এইটা যে মহা শ্মশান, এই শ্মশানে সমস্ত মানুষকে দাহ করা হয়েছে আমাদের ভেলে। আচ্ছা, ইনি হচ্ছেন ভীম সর্দার ডাকাত বাবা। একদম ডাকাত বাবার মূর্তি। আর এই পাশে রয়েছে এই সেই স্মৃতি বিজড়িত স্থান ভালিয়া গ্রাম, যে স্থানে শ্রী শ্রী মা শারদামণি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে ডাকাত সর্দার ভীম সর্দারের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং ডাকাত ভীম সর্দার এখানেই মায়ের ভবতারিণী রূপ দর্শন করেন। ডাকাত সর্দারের মোহমুক্তি ঘটে এবং তৎক্ষণাৎ ডাকাত সর্দার লুটিয়ে পড়েন মায়ের পায়ে। আজও মায়ের ভক্তবৃন্দরা একটি মন্দির নির্মাণ করেছেন। সেই বিজড়িত শ্রী শ্রী মায়ের লীলা প্রকট স্থান ভালিয়া ডাকাত কালী শ্মশান কালী মাতার মন্দির প্রাঙ্গণে হাজির হয়েছি আমরা। এখনই কেমন জঙ্গল দেখো, আজ থেকে ১০০ বছর আগে এই জায়গা কেমন ছিল দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল। মায়ের মন্দিরের পেছনেই রয়েছে একটি পুকুর এবং বাঁধানো ঘাট। একটা সাইনবোর্ড রয়েছে, মায়ের পুকুরের জল স্পর্শ করে পুণ্য অর্জন করুন। মায়ের ঘাট, চলো আমরা নামি। বেশ বাঁধানো ঘাট দেখতে পাচ্ছি, সুন্দর পুকুরটা, টলটলে জল। আর একটু জল নিই। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শারীরিক অসুস্থতার খবর পেয়ে শারদা মা পায়ে হেঁটে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের দিকে রওনা হলেন, সঙ্গে জোনা কয়েক সঙ্গী সাথী।
বিকেল বিকেল এসে উপস্থিত হলেন আরামবাগে। সঙ্গী সাথীরা বললেন, মা সামনেই তেলোভেলোর মাঠ এবং জঙ্গল, এই পথটা আমাদের সন্ধ্যা নামার আগেই পেরিয়ে যেতে হবে। মায়ের তখন হাঁটা পথে ক্লান্তি। তিনি সঙ্গীদের এগিয়ে যেতে বললেন এবং একা একাই হাঁটতে লাগলেন দক্ষিণেশ্বরের পথে। সন্ধ্যা নামার ঠিক আগে তিনি এসে উপস্থিত হলেন তেলোভেলোর মাঠে। কামারপুকুর থেকে আরামবাগ 8 মাইলের পথ ছিল জলা জঙ্গল। এই মাঠটির নাম এখনও তেলোভেলোর মাঠ। এই জায়গাটি ছিল ডাকাতদের ঘাঁটি। সেদিন সারদা মায়ের হাঁটতে কষ্ট হচ্ছে, শরীরে ব্যথা। এমন সময় হাড়েরে চিৎকার। দৈত্যের মতো কালো চেহারার এক প্রকাণ্ড মানুষ লাঠি ঠুকে এসে দাঁড়ালো মায়ের মুখোমুখি। তার মাথায় ঝাগড়া চুল, হাতে পায়ে লোহার বালা, কপালে রক্ততিলক। আচমকা এমন রূপ দেখে মা চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন তিনি ডাকাতের কবলে পড়েছেন। কেউ বলেন সেই ডাকাত সর্দারের নাম সাগর সাঁতরা, আবার অনেকে তাকে ভীম ডাকাত বলেন। কর্কশ গলায় মাকে প্রশ্ন করল, কে তুই, কোথায় চলেছিস? মা বললেন, আমি তোমার মেয়ে গো বাবা, সারদা। দক্ষিণেশ্বর যাচ্ছি তোমার জামাইয়ের কাছে। বিচলিত না হওয়া গলায় মায়ের এমন উত্তর শুনে মন গলে গেল ডাকাতের। সেই সময় মা সারদা জগজ্জননীয় রামকৃষ্ণকে স্মরণ করেন। হঠাৎ এক অলৌকিক আলোতে ভরে যায় তেলোভেলোর মাঠ। মা অনুভব করলেন যেন জগজ্জননী এসে দাঁড়িয়েছেন পাশে। তখন ডাকাত সর্দার ভীম এসে মায়ের পায়ে পড়েন। মা বলেন, সঙ্গীরা সবাই এগিয়ে গেছে, আমি তো হাঁটতে পারছি না, ভাগ্যে তোমরা এলে, না হলে এই মানুষশূন্য পথে ভয় লাগছিল। ততক্ষণে এগিয়ে এসেছেন ডাকাতের স্ত্রী। সারদা মাকে এক প্রকার জোর করেই নিয়ে যান তার বাড়িতে। পরের দিন ডাকাত সর্দার মাকে পৌঁছে দেন দক্ষিণেশ্বর। আমরা প্রবেশ করছি আশ্রমের ভেতর। অপূর্ব পরিবেশ। ভেতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদাময়ী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে এখানে। ঠাকুরমশাই নিয়ে এলেন আমাদেরকে। এদিকে একটা শয়নকক্ষ, আচ্ছা, আর এই পাশেও একটা শয়নকক্ষ। কোনটা মায়ের? আচ্ছা, বাঁ দিকেরটা মায়ের, ডান দিকেরটা বাবার শয়নকক্ষ। ইনি হচ্ছেন ভীম সর্দার, ডাকাত বাবা, ডাকাত বাবার মূর্তি। আর এই পাশে রয়েছে ডাকাত বাবার স্ত্রী, ডাকাত মা। এনাকেই ডেকেছিলেন। আচ্ছা, এনাকেই ডেকেছিলেন যখন হচ্ছে, আচ্ছা, তখন এনাকেই ডেকেছিলেন, একবার আয় কি দেখছি দেখবি আয়, কিন্তু দেখে উনি এসে আর কিছু দেখতে পারেন। অপূর্ব পরিবেশ কিন্তু এখানে ভালিয়া সারদার সঙ্গে। এই যে তোমার সোজা এটা হচ্ছে রন্ধনশালা। আচ্ছা, এটা রন্ধনশালা। রন্ধনশালা, হ্যাঁ, আচ্ছা, এটা রন্ধনশালা। আর এই যে দুর্গা মন্দির, এটা দুর্গা মন্দির। আর ওই আরেকটু আসো, এদিকে এলে তুমি দেখতে পাবে বাবা পীর। আর এইটা বট গাছ যেটা আপনি বললেন। আচ্ছা, এইখানেই দর্শন দিয়েছিলেন মাকে? এটা মায়ের আমলের বট গাছ, আজকের নয়। আচ্ছা, বহু পুরনো বট গাছ। এই মাঠেই তাহলে একদম একদম ডাকাত বাবা আটকেছিলেন? এটাই রাস্তা? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এইটা একদম কলকাতা যাওয়ার রাস্তা? একদম, এটা তারকেশ্বর হয়ে যাচ্ছে। তারকেশ্বর হয়ে যাচ্ছে, আচ্ছা। এই গাড়ি আসছে, হ্যাঁ, তারকেশ্বর অব্দি রুটটা চলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যাচ্ছে গোতান অব্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোতান আরামবাগ। এই পীর বাবা, এই সামনেই, সামনে পীর বাবা। পীর বাবা, এটা দুর্গা মন্দির। এই মা সারদা, সামনে মা কালী। দুর্গা মন্দির ছিল না, দুর্গা মন্দির রিসেন্ট হলো।
বিরাট বড় ফাঁকা মাঠ, একবারে একদম ফাঁকা মাঠ। আর ফাঁকা মাঠ। মজা হচ্ছে কি, এই মাঠে কখনো কিছু কেউ অ্যাকোয়ার করতে পারবে না। আচ্ছা, এই মাটি থাকবে, এটা সরকার বাড়ি। আচ্ছা, সেই সরকার বাড়ি, জমিদার বাড়ি, সেই সরকার জমিদার বাড়ি, সেই সরকারদের সব এই সরকার। এই যে মা সারদা যে মন্দির দেখছো, সরকার ফ্যামিলি, সহারাম সরকার এর প্রতিষ্ঠাতা। আচ্ছা। আর ওই যে মা কালী মন্দির দেখছো, বাবুরাম সরকার তার প্রতিষ্ঠাতা। আচ্ছা, সব সরকার বাড়ি, সব সরকার বাড়ির একদম। আরও আছে সরকার বাড়ি অবলুপ্ত না। অপূর্ব পরিবেশ, বেশ সুন্দর গাছ গাছালিতে ভরা এই মন্দির। বাগান দেখো কত সুন্দর ছিমছাম করে রাখা, বেশ যত্ন করে কাটা। বাইরেটা একটা নাট মন্দির রয়েছে, এখানে রয়েছে তোমার ঘন্টা। আমি বাজিয়ে দিলাম একটু, দাদা শুয়ে বিশ্রাম করছেন, সামনে তুলসী মঞ্চ, আর সোজা তাকালে হচ্ছে মায়ের মন্দির, সোজা মায়ের মন্দির। যেটা হয় বাপ, সেটা হচ্ছে আষাঢ় মাসের অমাবস্যা দিবাভাগে। আষাঢ় মাসের অমাবস্যা দিবাভাগে ফিক্সড ডেট, এবং বারের কোনো ওখানে ব্যাপার নেই। যে বাড়ি পড়ুক অমাবস্যা সেই বারেই হবে। এটা পাঁজিতে আছে বলছেন? পাঁজিতে আছে ভালিয়া কালী মন্দিরের পুজো আষাঢ় মাসের অমাবস্যা দিবাভাগে, বারোয়ারি পুজো, এবং ওই পুজোয় 75 থেকে 80টা ছাগ বলি হয়। আচ্ছা। একটা মেষ মানে ভেড়া। আচ্ছা। একটা মহিষ হচ্ছে মোষ। মহিষ একটা, মেষ একটা, ছাগ 75 থেকে 80টা। ওই দিন বলি হয়। পুজো শুরু হয় 10টা সাড়ে 10টা, পুজো শেষ হয় 5টা সাড়ে 5টা বিকাল। এবং লক্ষাধিক লোক, 2 লক্ষ লোকের সমাগম ওই দিন হয়, যেহেতু দিনের বেলা পুজো। এবং সেটা আমরা মানুষকে দেখানোর জন্যে 3-4টে টিভি স্ক্রিন ওখানে ফিট করে দেওয়া হয় মাঠে। আচ্ছা। তারা টিভিতে দেখতে পাবে। আচ্ছা। যতটা মানুষ এখানে চাক্ষুষ দেখতে পেলো, বাকিটা স্ক্রিনে দেখাবার আমরা ব্যবস্থা করি। এবং ওই লোককে, আমাদের ব্যবস্থাপনা এত সুন্দর, ওই অত লোককে আমরা ঠিক সুন্দরভাবে ম্যানেজ করি, কোনো রকম কোনো সমস্যা হয় না। তারা খুব নিরীহ সুস্থভাবে তারা এই জায়গাটা দেখে, পুজো শেষ হয়, যে যার বাড়ি চলে যায়, কোনো সমস্যা নেই। আর এই যে রুমটা, এই রুমটা হচ্ছে স্টোর রুম। এটা সমস্ত কিছু ফল মূলাদি। এই রুমটা বলছেন? হ্যাঁ, এই রুমটা। আচ্ছা। এটা এই ফল রাখা হয়। আর পিছনে শ্মশানটা ছিল, এই যে এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এটা বাবা শ্মশান। আচ্ছা, সে 500 বছর আগেকার? না, আমরা দেখেছি এইখানে আমার ঠাকুমা দাহ হয়েছে। আচ্ছা। পিছনে আমার জেঠু বাবা দাহ হয়েছে। 500 বছর আগেকার না, শ্মশান 500 বছর আগেকার, আরো আগেকার, সেটা কথা নয়। কিন্তু এইটা যে মহা শ্মশান, এই শ্মশানে সমস্ত মানুষকে দাহ করা হয়েছে আমাদের ভেড়ে। আচ্ছা। কিন্তু এখানে হচ্ছিল কি, যখন এবার সব ভক্তবৃন্দ আসতে শুরু করলো, দেখা গেল সেই সময় কেউ মারা গেছে, দাহ হচ্ছে। তার মানে দাহ হওয়ার ফলে কী হয়, একটা ধোঁয়া হয়, একটা গ্যাস বন্ধ হয়। তাদের অনুরোধে ভক্তদের যে এইখান থেকে শ্মশানটা একটু সরানো যায় না। ধরো 4টে মারা গেছে, 4টি দাহ হচ্ছে এখানে, এর 50 জন ভক্ত। সেটা এবারে আস্তে আস্তে গ্রামের মানুষ চিন্তা ভাবনা করে এটা সরিয়েছে, গ্রামের মানুষই। আচ্ছা, ওই শ্মশান আপনারা ওইখানে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ওইটা শ্মশান। আচ্ছা। চুল্লি হয়ে গেছে, চুল্লি মানে ইলেকট্রিক নয়, কাঠ সাজিয়েই হয় দাহ। কিন্তু কথা হচ্ছে এইখানেই আমাদের দাহটাও হয়। আর সুতরাং এটা যে শ্মশান, এটা রেকর্ডেড। আচ্ছা। দীর্ঘ আগেকার দিকে এখানে আর দাহ করা হয় না। আচ্ছা, ওখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাঁড়ি কাঠ রয়েছে। হ্যাঁ, অনেকগুলো হাঁড়ি কাঠ বলছি, আমি ব্যাখ্যা দিচ্ছি। অনেকগুলো হাঁড়ি কাঠের একটাই হচ্ছে যে প্রথম যে হাঁড়ি কাঠটা আছে, হ্যাঁ, সামনে ছাগগুলো মোটামুটি ওই 5, 6, 7, 8, 10, 12, 13, 15 পর্যন্ত, 15 কিলো পর্যন্ত ওয়েট। হ্যাঁ, এই ছাগ হয় এতে। আচ্ছা। যেসব ছাগ একটু বড় আসে, 28, 30, 35 কেজি, সেগুলো এই হাঁড়ি কাঠে বলি হওয়া সম্ভব নয়। আচ্ছা। গলাটা গলবে না। আচ্ছা। তার ফলে ওই মাঝের হাড় কাঠটা। আচ্ছা। ওটা অন্য কিছু না, ছাগই বলি হয়। আচ্ছা। বড় ছাগ অনেকে মানসিক করছে, সেই ছাগটার ওজন দেখা গেল 30 কেজি। প্রথমবার একবার এখানে অসুবিধা হয়েছিল, কি না, ছাগের মাথাটা গলাটা গলছে না এই হাওয়ার কেটে। আচ্ছা। তাকে কী করে মানে বলি দেওয়া হবে, সমস্যা। যাই হোক, হাড় কাঠ নিয়ে এসে বলি হলো ঠিকই। কমিটি চিন্তা করলো যে এইখানে আমি একটা হাড় কাঠটা নতুন তৈরি করবো, যাতে অন্তত 40-45 কিলো ছাগও বলি করা যায়। ওইটা হলো। ওই বড়টা দেখছো, ওটা মহিষ। আচ্ছা। মহিষ যে খুব ছোটোখাটো বাবা আসে, ছোটোখাটো না, খুব যে বড় তাও নয়, মাঝারি সাইজ মহিষ। একটা গর্ত দেখছি রাখা রয়েছে। হ্যাঁ, গর্ত করা আছে। গর্ত করার কারণ হচ্ছে মহিষটাকে এই যে সরঞ্জামি জায়গায় শুয়ে দেওয়া হয়, মোষের গলায় টানটা হবে না। আচ্ছা আচ্ছা। গর্তে শুয়ে পড়ার পরে যখনই খিলকাঠিটা মোষের দেওয়া হয়, গর্তে শুয়ে পড়ার পরে তার গলার টানটা অটোমেটিক। একটা মোষকে তো ট্রেনে ধরা যাবে না, একটা ছাগলকে ধরা যায়, একটা ভেড়াকে ধরা যায়, তার ওজন ম্যাক্সিমাম কত, 30-35 কিলো। একটা মোষকে ধরে রাখা যাবে না। তার ফলে ওই গর্তটা এসে যখনই শুয়ে পড়লো, অটোমেটিক্যালি তার একটা
টান হয়ে গেল, টান দরকার, নাহলে তো বলিটা হবে না। টান দেওয়ার পরে মানুষ কিছু ধরে থাকে তাকে, যাতে না উঠে পড়তে পারে। 28 জন মানে যুবক তাকে ধরেন, ব্যাস কামার এলো। কামার কীরকমভাবে আসে, ওইখানে সে থাকে, সে কোথাও দাঁড়াবে না, ঠাকুরমশাই তাকে ছেড়ে দেবে, সে দৌড়ে আসবে, বলি করবে, দৌড়ে ঢুকে পড়বে। সে ওখানে দাঁড়াবে না যে ওখানে দাঁড়িয়ে আছে বলি করার জন্য, না, তাকে খুব কম সময়ের জন্য দেখা যায়। কারণ কথা হচ্ছে অত বড় একটা একে পশু খেসে বলি করবে, তো তার মানসিক একটা চাপ আছে, অত লোকের মব সে সহ্য করতে পারবে না, চিৎকার করছে মানুষ, সে ছুটে আসবে। সব এখানে আরও 3-4 জন কামার থাকে, তারা রেডি করে দেবে। এখান থেকে ইশারা হবে আর দৌড়ে চলে এলো, ঘুরে দাঁড়ালো কাত্তান হাতি, বলি দিয়ে কাত্তান নিয়ে আপনি ঢুকবে। আচ্ছা, তাকে বেশিক্ষণ দেখা যাবে না, দৈত্যাকার চেহারা, বিশাল চেহারা, যে কামার তাকেও দেখার মতো। হ্যাঁ, আমাদের মতো 10টা বিঘার কাজ করতে হবে। আচ্ছা, এসো কখনো, আমি বলে দিলাম দিনটা ফিক্সড। মানে মায়ের মন্দির সম্বন্ধে যদি 2-4 কথা বলেন। হ্যাঁ, মায়ের সম্বন্ধে 2-4 কথা বলবো। রেকর্ডিং চালু বাবা? হ্যাঁ, চালু। আচ্ছা, আমি আমার পরিচয় একটু দিই। আমার নাম কমলেন্দু বাগচি। আর আমরা এই যে মা দেখছেন, এই মা হচ্ছে আমাদের ডাকাতে কালী মা। এই ডাকাতে কালী মার আমরা প্রায় 500 বছরের পূজারি, কারণ আমরা বংশ পরম্পরা। আমি আমার বংশের প্রায় 13 বছর। আচ্ছা, তার মানে আমার বংশের যে যখন এই মা প্রতিষ্ঠা হয়, সেটা আজ থেকে আনুমানিক 500 বছর আগে। তখন থেকেই আমরা এই মন্দিরের পূজারি। এই গাঙ্গুলিরা ছাড়া এই মায়া, এই যে আসন, হ্যাঁ, এই যে আপনার মায়ের যে বেদি, হ্যাঁ, এই বেদি আসন হচ্ছে পঞ্চমন্দির। আচ্ছা, এই মা ভীষণ জাগ্রতা। এর বিবরণ আমার দেওয়াটা হচ্ছে খানিকটা ধৃষ্টতাই হচ্ছে বলবো, মানে কাছে আমি ক্ষমা চাইছি। এই মায়ের মহিমা প্রচার আমাদের করতে হবে। এই মা এতই জাগ্রতা যে এই মায়ের প্রচার সারা বিশ্বে চলে যায়, সারা পৃথিবী জানে আমাদের মাকে। কেন? প্রথমত হচ্ছে এটা তো এত বয়স, এই মা যে এখন যে মূর্তিটা তুমি দেখছো, এই মূর্তিটা কষ্টি পাথর। আচ্ছা, এটা এসেছে 2010 সালে জুলাই মাসে। আচ্ছা, আর এর যে মূর্তির উন্মোচন যেটি করেছেন, উনি কামারপুকুরের অধ্যক্ষ ছিলেন বিশ্বনাথানন্দজি মহারাজ। আচ্ছা, উনি এর উন্মোচন করে গেছেন 2010 সালে। তার আগে এই মা মাটির ছিল এবং ভয়ঙ্কর। এইভাবে বসে থাকা একার পক্ষে মায়ের মন্দিরে অসম্ভব ছিল। এখনই যা জঙ্গল দেখছি, আর আপনি যখন বলছেন তখন কি অবস্থা ছিল তাহলে? নেই বাবা, এখনই যা জঙ্গল রয়েছে এখন পরিষ্কার, এইটাকে আপনি পরিষ্কার বলছেন, তাহলে তখন কত ঘন ছিল? আজ থেকে 2010-এর আগে আমরা যতটা দেখেছি, আর তারও আগে সেকেন্ডটা ছিল কি ভয়ঙ্কর এই জায়গায়। এবং মায়ের যে মূর্তি, সেটার হাইট ছিল কমপক্ষে অন্তত 7.5 ফুট। আচ্ছা, এই হাইটটা ম্যাক্সিমাম 2.5 3.5 ফুট। সেখানে সেই যে 7.5 ফুটের মূর্তি, যদি মায়ের মন্দিরের এই যে গেট, এই গেটটা সেই 500 বছরের পুরানো গেট। আচ্ছা, লোহার গ্রিল বসেছে, সংস্কার হয়েছে, সব ঠিক আছে, কিন্তু যে ফাউন্ডেশনটা যেমন ছিল সেই রকমই আছে, যে ইটের গাঁথনি সেটাই আছে, এই বেদি সেটাই আছে, কিন্তু পাথর বসেছে। আচ্ছা, সংস্কার হয়েছে। আর এই মায়ের অবস্থান পাল্টায়নি। এই মহিমাটা আমি দেখছি সারা ভারতবর্ষে মা কোথাও প্রকটদর্শিত হয়েছে বলে আমার মনে হয় না। মায়ের প্রকটদর্শন একমাত্র আমার এই ভেলেগ্রামেই হয়েছে। এটা হুগলি জেলার ভেলেগ্রামে কী করে হয়েছে? যখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ ছিলেন, আজ থেকে সেটা নানা করে প্রায় 140 বছর আগে, না আনুমানিক 150 বছর আগে, উনি যখন খুব অসুস্থ কাশীপুর উদ্যান বাড়িতে আছেন, মা সারদা ওনাকে দেখতে এই রাস্তা দিয়ে অনেকবারই গেছেন। আচ্ছা, কখনো ওনাকে কেউ ঘেরে নেই। কিন্তু যেটা আজ থেকে আনুমানিক 150 বছর আগে মা যখন যাচ্ছেন, এর থেকে আমাদের এই গ্রাম থেকে আরও 3-3.5 কিলোমিটার পিছনে সন্ধে হয়ে যায়, সূর্য ডুবে যাচ্ছে। হ্যাঁ, ডুবে যাচ্ছে। তখন মায়ের সঙ্গে একটু সমবঙ্গ ছিল, হাঁটা রাস্তা। মাকে বলছে, মা দেখো একটু তাড়াতাড়ি চলে জায়গাটা একটা দুর্নাম ছিল। আমাদের এই গ্রাম ডাকাতি কায় কেন? আমাদের গ্রামটা হচ্ছে ডাকাতের গ্রাম। এই জায়গাটা ডাকাতের গ্রাম, ওই জন্য ডাকাত কালী। ওই জন্য ডাকাতের কালী। আচ্ছা, আমি একটা হ্যাঁ, বলুন, অবশ্যই। সেখানে
যখন সন্ধ্যা হয়ে গেছে তখন মায়ের সাঙ্গপাঙ্গরা বলেছে যে মা অন্তত ওই ভেলেটুকু তুমি একটু তাড়াতাড়ি পেরিয়ে গেছে। ভেলে মানে এই গ্রামটার নাম কি নাম? ভেলে নাম? ভয়েকা লয়েকা। ভয়েকা লয়েকা। ভেলিয়া ভেলিয়া বলছে? ভেলিয়া ভালিয়া। ভালিয়া হচ্ছে মৌজাটা রেকর্ডিং। আচ্ছা। ভেলেটা অপভ্রংশ ভেঙে আচ্ছা ভেলে হয়েছে। আচ্ছা ডাক নাম হয়ে যায়। ডাক নাম হয়েছে। নাম স্কুলে। আচ্ছা আচ্ছা। এখানে সে ভেলে তো বলছে ভেলের মাঠটা বিখ্যাত, ভেলের জঙ্গলটা মা চলো এই পেরিয়ে পড়ি। মা ক্লান্ত হয়ে বললো দেখ বাবা তোরা একটু আগা, আমি একটু বসি, আমি যাই একটু আগা না। তারা বলছে মা তুমি একা আসবে? বলে হ্যাঁ আমি যেতে পারি। আগিয়েছি সঙ্গ বাংলা একটু আগিয়েছি। তা ভেলের মাঠটা তারা টপকে গেছে। মা যখন ভেলেতে ঢুকছে তখন অলরেডি সন্ধে উত্তীর্ণ, মানে ঘন অন্ধকার। তখন কিন্তু একদম একা আসছে, কিছু নেই, সঙ্গে একটা পুকুরি, তাতে কিছু কাপড় চোপড় ইত্যাদি। মা আসছেন। ডাকাত বাবা আমাদের যেখানে মঠ হয়েছে সারদা মঠ, ওইটা রাস্তা। আচ্ছা। ওইখানে ঘুরেছে। কে যায়? বলে আমি সারদা, তোর কাছে যাওয়া আছে আমায় দিয়ে দেবে। বলে আমার কাছে কিছু নেই, আমার সামনে অসুস্থ, আমি দেখতে যাচ্ছি। বললো সবাই তাই বলে, যা আছে দিয়ে আমার এটাই তো রুজি বাবা, আমি এর থেকে খেতে পাই, ওখানে দিয়ে দেবে না। মায়ের নাই কিছু, ও ছাড়বে না। এরকম একটা বাঘ বিতরণরা ওদের নিজেদের মধ্যে হচ্ছে। সেই সময় আমাদের এই মা, এই ডাকাতে কালী মা, মা সারদা পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। যেভাবে উনি এখানে দাঁড়িয়ে আছেন, আচ্ছা, রাখতাম হাতে নবকুণ্ড, গলায় নবকুণ্ড মালা, সেই অবস্থায় ওনার পিছনে দাঁড়িয়ে পড়েছে। ওই মাকে ডাকাত বাবা সাক্ষাৎ ছেলে কেন উনি পুজো করেন। দেখে ওনার যে কী অবস্থা সেটা ভাষায় বলা যাবে না। উনি মায়ের পায়ে পড়ে গেছেন যে তুমি মা সাক্ষাৎ, তো আমার অপরাধ নিয়ে আমাকে ক্ষমা করো। ডাকছে পেছনের স্ত্রী নিজের বাড়ি বউকে ডাকতে চিৎকার করে, শোন শোন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, কী দেখছি দেখতে ডাকাত বাবা মায়ের পিছনে এবার দাঁড়িয়ে আছে রক্ষে করার জন্য। ডাকতে স্ত্রীকে চিৎকার করে, আয় 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 দেখবি আয়, কী চিৎকার ডাকাতে চিৎকার। তখনকার দিনে শুনছান গ্রাম, কোনো ডিস্টার্বেন্স নেই, কোনো শব্দ নেই, অলবাতাসি নেই প্রায়। বউ ছুটে আসছে, মা কী দেখছে আমার সামনে, ছুটে এসে দেখছে মা সারদা একটা কাপড় পরে, সাধারণ কাপড় পরে দাঁড়িয়ে আছে খালি পায়ে। কিন্তু কী দেখছো? কিন্তু মায়ের পেছনে একবার তো দেখলাম আমাদের মনে পারবে, তুই এলি চলে যাবে। তার মানে উনি প্রচুর পুণ্য করেছেন। এই যে ডাকাত বাবা, ওনার পুণ্যের ফল। এই মাকে আমরা তো এতদিন পূজা করি, আমার বংশের কোনো মানুষ বলেনি আমি মাকে দেখেছি, আমিও পুজো করছি, আমিও দেখি। আচ্ছা ঠাকুর তো একবার ডিস্টার্ব করছি, ডাকাত সর্দারের নাম কি ছিল? আমরা যতটুকু জানি ডাকাত বাবার নাম, আমাদের শোনার কথা হচ্ছে ভীম সর্দার। সর্দার পাড়া আছে এখন। আচ্ছা, এখানে এখনো সর্দার পাড়া আছে? ফ্যামিলি আছে। আচ্ছা, পাড়া হয়ে গেছে ওটা। আচ্ছা। কিন্তু তখনকার দিন যে ঘটনাটা ঘটে তার কোনো নথি বা রেকর্ড কারোর কাছে নেই, আমাদের কাছেও নেই, বেলুড়েও নেই। বেলুড়ে এই ব্যাপারটাকে বলে ডাকাত বাবা। ওনারা কখনো ভীম সর্দার বা কোনো নামে ডাকাতকে স্বীকার করেন না, কারণ নথি নেই, রেকর্ড নেই। ওনাকে বাবা বলেই রাখেন। হ্যাঁ, ঘিরেছে রেকর্ড আছে। বাবা যে ডাকাত বাবা যে মা সারদাকে এখানে ঘিরেছে, এটা বেলুড়ে রেকর্ডে। আচ্ছা, বেলুড়ে গেলে তোমাকে বলবো। আচ্ছা, এবং সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে, সেটা রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং আছে এবং তার সমস্ত ক্যাসেটগুলো বেলুড়ে আছে। সেটা আমরা দেখেছি। আচ্ছা, ভাস্কর সৌমিত্র চট্টোপাধ্যায়, আচ্ছা, উনি এই জায়গাটা ছবি পুরো দেখিয়ে দিয়েছেন ক্যাসেটে। এই সেই স্থান যেখানে ডাকাত বাবা উল্লেখ করছে, ভীম সর্দার বলছে না। কেন আমি চাপিয়ে দেবো, যেটা বলছে না ওরা, ডাকাত বাবা মা সারদাকে দিয়েছিল, এটা সত্যি, এটার মধ্যে কোনো ভেজাল নেই। তেলো ভেলোর মাঠ কি এটাই? তেলো ভেলোর মাঠ মানে বলছি, তেলো ভেলোর মাঠ বলছে আমাদের এই গ্রামটা ডাকাতে গ্রাম, এটা সর্বজন বিশ্বাস করে। আচ্ছা, তেলুয়া ডাকাত যে নেই, তেলুয়া ওরা চেষ্টা করেছে, এখনো করছে, বেরুলে ওরা ধমক খেয়েছে, ওরা চেষ্টা করছে যে এটা ভেড়ে নয় তেলে ঘিরেছে। আচ্ছা, কিন্তু আমরা স্বীকার করি না, ওরাও স্বীকার করে। আচ্ছা, ওরা বলে ভেড়ে নয় তেলে।
আমরা বলি ঘেরে না, ঘেরেতে যেরকম না ঘেরে। এই যে তর্ক থাকলো, বেলুন কিন্তু এই জায়গাটাকে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যার সঙ্গে ইচ্ছা। কারণ বেলুন এই জায়গাটাকে স্বীকার করে, তেলোকে স্বীকার করে। আচ্ছা, তেলও কতটা দূর এখান থেকে? তেলো এখান থেকে 1 কিলোমিটার। আচ্ছা, কাছে। কিন্তু এবারে কী হলো, যখন এই এটা ঘটে গেল ঘটনাটা, ঘটার পরে অনেকদিন ব্যাপারটা সীমিত হয়ে যায়। মা গিয়ে গল্প করে রামকৃষ্ণর কাছে, রামকৃষ্ণ হাসে, অসুস্থ উনি তখন ক্যান্সার আক্রান্ত, উনি হাসেন, এই তোমাকে ডাকাতে ঘিরেছিল? বললে হ্যাঁ, আমি তো তোমাকে বলছি, তুমি তো বিশ্বাস করছো? বলে না, আমি বিশ্বাস করছি, ঘিরেছি। তোমাকে মা বাঁচিয়েছিল? বলে হ্যাঁ, আমার বাঁচিয়েছিল। সেটা আমি কিন্তু জানতে পারি। মায়ের তো একনিষ্ঠ সাধক, কিন্তু রামজীবন তো প্রকাশ থাকে না। উনি যদি প্রকাশ করতেন তাহলে উনি একদম কিন্তু না, উনি কখনো কাউকে বলেন আমি মাকে দেখেছি। যতটুকু আমরা পড়ে জেনেছি, উনি নিজেকে জাহির করতেন না। সেখানে মায়ের ওই ঘটনাটা শোনার পরে বলে, আচ্ছা ঠিক আছে, কাউকে বলতে হবে, তোমাকে ধীরে ধীরে কাউকে বলা যাবে। দেখা গেল কাউকে বলা দরকার রামকৃষ্ণ নিজেই বলে যে মায়ের কোনো সমস্যা করছে। তো 12 জন শিশু আছে রামকৃষ্ণ, তার মধ্যে বিবেকানন্দ একজন, 12 জনের মধ্যে আরও 11 জন আছে। 12 জন কী বলছে? ওগুলো তো খুব দীক্ষা শিষ্য। রামকৃষ্ণ সরাসরি মাত্র 12 জনকে দীক্ষা দিয়েছিল। 12 জনের তার মধ্যে স্বামী বিবেকানন্দ একজন, স্বামী অভয়ানন্দ, শশী মহারাজ, শরৎ মহারাজ, গিরিশ ঘোষ, এরকম 12 জন আছে। তো 12 জন যে দীক্ষা মন্ত্র শিষ্য যারা, তাদের বলেছিল এটা মায়ের একটা সমস্যা রয়েছে। তার মধ্যে ওই দীক্ষা শিষ্যর মধ্যে একজন লেখক ছিল যে রামকৃষ্ণ কথা মতো লিখে গেছে। সেখানে কাউকে বলতে বারণ করে নিজেই বলেছিল। এইবার এটা দেখা গেল আস্তে আস্তে গোটা বিশ্বময় হয়ে গেল যে মা সারদাকে একজন ডাকাত বাবা দিয়েছিল। নাম আমি দেবসদা আমি বলছি, কিন্তু না, বেলুন বলছে, বেলুন বলছে ডাকাত বাবা। এটা আমাদেরও স্বীকার করতে হবে, যেহেতু বেলুন বলছে। আর নথি জেনে এক্ষুনি তুমি আমাকে ঠাকুরমশাই নথি দিতে পারবেন না, নথি লোকপ্রবাদ হয়ে আসছে। ঘটনাটা ঘটেছে আমার ঠাকুরদার আমলে। আচ্ছা, বিরাট ঘটনাটা ঘটেছে আমার ঠাকুরদার আমলে। আচ্ছা, তার মানে আমার বাবা, তার বাবা, আমার নিজের বংশের। সেই ঠাকুরদা যখন ঘটনাটা ঘটে গেল, তখন তারা এই ব্যাপারটা জানে। তারা তার ছেলেকে গল্প করেছে। ঠাকুরদার আগের পুরুষ নয়, তার ছেলে মানে আমার বাবা, আমার বাবা করেছে। আমরা গল্পটা তুমি শুনতে চাইলে তোমাকে করছি, আমার মাধ্যমে সারা বিশ্ব জানবে। আমার মাধ্যমে এটা আবার প্রচার হবে সোশ্যাল মিডিয়ায়। অলরেডি আমার এই রেকর্ডিং আরও হয়েছে। আনন্দবাজার পত্রিকা, তখন যুগান্তর ছিল, যুগান্তর পত্রিকা, বর্তমান পত্রিকা, নানান পত্রিকায় আমাদেরকে এসব বলে, আমাদের কথাবার্তা বলে, লেখা হয়, তারা লেখে, সেখানে আমাদের কথা বলে। সেখানে আমি বলছি যে আমরা এটা প্রচার করছি না, মা নিজে চাইছেন একদম। এই মায়ের এই যে আরেকটা কথা বলি, এখানে আরেকটা আমাদের আশাটা মায়ের, ওই মায়েরই ইচ্ছা। একদম। আমি বলছি আরেকটা কথা, আমি এখানে বুঝতে পারছি, এটা আমার সৌভাগ্য। আর দ্বিতীয় কথা বলছি যে এই যে মায়ের আমরা সেবা করছি, একটা কথা বলি, সমস্ত ধর্মস্থান ব্যবসা হয়েছে বাবা, মিথ্যা কথা নয়। আমাদের এই জায়গাটা এখন ধর্মস্থানটা ব্যবসায় কোনো পরিণত হয়নি, পান্ডা নেই, বিনা পয়সায় পুজো করি। আপনি কখন মন্দির খোলেন? আর মন্দির তো আপনি পুজো করেন না, আমরা বংশ পরম্পরা, আমরা 6 জন পুরোহিত। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, 6 জন পুরোহিতের মধ্যে সব সময় যে আমি থাকবো তার কোনো স্থিরতা নেই। আচ্ছা, বরং আমাদের পাড়া ভাগ থাকে এবং লেখা লিখিত আছে। আচ্ছা, আমি কোন থেকে কোন দিন মধ্যে থাকতে পারবো, আচ্ছা, এটা একটা রেকর্ডেড আমাদের কাছে। একদম বাঙালিদের কাউকে কারো জুলুম করা দরকার। আচ্ছা, আমি থাকতে পারবো। যেমন ধরো বৈশাখ মাস চলছে, সংক্রান্তি পর্যন্ত আমার মেয়াদ আছে। আচ্ছা, সংক্রান্তি শেষ হয়ে গেল, আমার পুজো শেষ, মন্দিরে আসতে পারবো। আচ্ছা, পালা অন্যজনার করবো, কথা বলবো, সব ঠিক, পুজো করতে পারবো, পালা অন্যজনার, পালা যা সে করবো, এবং তার অনুমতি পেলে আমি করতে পারছি। ঠাকুর মন্দির খোলেন কখন? মন্দির খোলা হয় বলছি, মন্দিরের চাবিকাঠি থাকে ঠাকুর মশাইদের কাছে। মন্দিরের চাবিকাঠি থাকে, যে পুষ্প তোলে, মন্দির পরিষ্কার করে। ধরুন দর্শনার্থীরা যদি আসেন আর কি, কটার সময় এলে মন্দির খোলা হবে? সাধারণভাবে আমাদের এখানে টাইম হচ্ছে 11টা। আচ্ছা, আচ্ছা, একবারই পুজো হয়। আচ্ছা, বিকালে কিছু হয় না, 11টা টাইম। এবার যদি বাই চান্স আমরা পুজো করে বাড়ি ফিরে পড়ি, আমরা যতক্ষণ অভুক্ত থাকবো, কোনো ভক্ত এলে আমরা আবার আসবো, আমাদেরকে খবর দিতে হবে। আচ্ছা, আমাদের বাড়ি কাছে,
আচ্ছা। এখান থেকে আমাদের বাড়ি হাঁটলে 10 মিনিট, মোটর সাইকেলে 2 মিনিট, সাইকেলে গিয়ে 3-4 মিনিট। আচ্ছা, খুব কাছে। আচ্ছা আচ্ছা। কিন্তু বলা গাঙ্গুলি মানে 11টার সময় করে এলে মন্দির খোলা পাবেন। আচ্ছা, কেউ যদি এখানে আসতে চায় কীভাবে আসবেন? আপনার মন্দিরে গিয়ে আসবে আগে আমি জানাই, যে কলকাতা থেকে আসে। কলকাতা থেকে এলে এখান থেকে আসার নিয়ম হচ্ছে হাওড়া ট্রেন ধরবে, হাওড়া তারকেশ্বর অবধি যে আমাদের আরামবাগ বা গোঘাট যাচ্ছে ওই ট্রেনে চাপবে। ওটা বিষ্ণুপুর যাবে আগামী দিকে। আচ্ছা। আমাদের গোঘাট পর্যন্ত ট্রেনের ওই যে কোনো ট্রেনে চেপে নামবে মায়াপুর স্টেশন। মায়াপুর এই কাছেই। আচ্ছা, মায়াপুর স্টেশন। এখান থেকে ট্রেকারে 10 মিনিট। মায়াপুর স্টেশন নামবে, মায়াপুর স্টেশন নেমে স্টেশন থেকে নিচে এসে ট্রেকার, অটো, টোটো সব গাড়ি আছে, শুধু বলা ভেলের গাড়ি চলা যাবে। একদম এখানে বাস স্ট্যান্ডে নিয়ে চলে যাবে। এখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমাদের এই গাড়ি মন্দির হেঁটে আসতে 3 মিনিট লাগে। আচ্ছা, ভেলের গাড়ি চলা। এই জায়গাটার নামই হচ্ছে ভেলে। হয়তো মোড়টা থেকে এখানে আসতে 2-3 মিনিটই লাগে। ভেলের গাড়ি চলা। এটা হচ্ছে কলকাতা থেকে আসার আমি বললাম কি বর্ধমান থেকে আসতে পারে। তাহলে বর্ধমান থেকে বর্ধমান আরামবাগ ভায়া দুটো রুট আছে বর্ধমান আরামবাগ। একটা হচ্ছে বর্ধমান আরামবাগ সরকারি থেকে সোজা চলে যাচ্ছে 22 মাইল দিয়ে আরামবাগ, ওটা কিন্তু ভেলে কাজ করছে না গাড়িটা। আর একটা আরামবাগ রুট আছে, সেটা হচ্ছে আরামবাগ ভায়া ভেলে কয়লাপুর ভোটমহিলা মুতাদান। এটা হচ্ছে আমাদের এই জায়গাটা কাজ করে আসবে বর্ধমানে। বাসে চাপবে বর্ধমানে, ভেলের কালীতলা স্টপ করছে, নামবে 3 মিনিট, যাকে জিজ্ঞেস করবে তুলে দেবে না 3 মিনিট। যে মোড়টাতে আমি দেখিয়ে দেবো, কোন মোড়টাতে আমি মোড়টা দেখিয়ে দেবো। হ্যাঁ, সামনে সারদা মায়ের মন্দিরটা রয়েছে, কালীতলা। সারদা মায়ের মন্দিরের সামনে একটা মাঠ গ্রাউন্ড, তার পাশে কালী মন্দির। সবাই এই মায়ের মন্দিরে জুলুম নেই, পান্ডা নাই, কোনো ভক্তকে এসে পড়ে যে আমরা কিছু আনতে পারিনি, আমরা খুব সানন্দে পুজো করেছি। বাবা আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে 3টে সিংহের মূর্তি দেখছি, কী ব্যাপার? কথা বলছি, এটা হচ্ছে বাবা এই যে মাকে দেখতো, এই মা ডাকাতে কালী মা, এই যে ঘরটা, এই ঘরটা ধারণ করে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আচ্ছা, এটা শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতার। আচ্ছা, শ্রীকৃষ্ণের তো অনেক অবতার, হ্যাঁ, অনেক অবতারে উনি অবতীর্ণ হয়েছেন। এইটা নৃসিংহ অবতার কখন, যখন প্রহ্লাদকে বাঁচাচ্ছে হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বধ করবে। কিন্তু এবার প্রহ্লাদকে জিজ্ঞেস করছে তোর নারায়ণ কোথায় আছে, তোদেরকে বারবার বলছি নারায়ণের ভক্তি করিস না, নারায়ণ কোথায়? বললে এই থামটায় আছে। তো হ্যাঁ, এই থামেও আছে, একটা লাঠি মেরেছে থাম, হিরণ্যকশিপু লাঠি মারতে থামটা ভেঙে যাবে। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এই রূপ ধারণ করে। হিরণ্যকশিপু তার মধ্যে একটা ভালো বর দেওয়া ছিল, তাকে নানান জায়গায় হত্যা করা যাবে না, আকাশে হবে না, বাতাসে হবে না, আকাশে জলে হবে না, স্থলে হবে না, তার শূন্যে তাকে বধ করছে। হিরণ্যকশিপু কোলে তুলে নিয়েছে বিষ্ণু, এই পায়ের উপরে রেখেছে দাঁড়ুতে রেখে পেটটা ছিঁড়ে দিচ্ছে। এটা হচ্ছে কথা থেকে বলা সিংহমূর্তি, কিন্তু এটা হচ্ছে নৃসিংহ অবতার। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে নৃসিংহ অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের মায়ের ঘর থেকে ধারণ করে। এটাই হচ্ছে এই ব্যাখ্যা। আর যে কথাটা বারবার বলছি, এখানে যে কোনো মানুষ আসতে পারে, আমি থাকি না থাকি সেটা বলার কথা নয়। যে কোনো পূজা থেকে আমাদের নিয়ম জুলুম হবে না, কোনো জিনিস যদি আনতেও না পারে পুজো হবে। আর একটা খুব ভালো কথা বলি, এখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ আমি পুজো করেছি তাদের হয়ে, তারা প্রসাদ গ্রহণ করে যাবে, তারা পুজো এনেছে, তারা মুসলমান বলে প্রথমে দ্বিধা ছিল তাদের, ঢুকবো না ঢুকবো না। ভালো কথা বলছি একটা, আমরা হিন্দু, মন্দির তো হিন্দুদের, কিন্তু না, এই মা সবার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, যে ধর্মের মানুষ হোক আমরা সকলকে আসতে হবে। এটা আর কোথাও আছে কিনা আমি ঠিক জানি না, বাবা আসলে জানি মুসলমানদের কিছু মানুষ মহিলা পুরুষ মিলে ওইটা বসে আছে, এবং আমি এসেছি পুজো করতে, আমাকে জিজ্ঞাসা করি আমি আমরা আপনাদের মন্দিরে পুজো দিয়ে এসে আমরা ঢুকতে পারি, সেটা তো আছে। আমি বললাম যে তোমার মন কি চাইছে, তোমার মন কি চাইছি মায়ের মধ্যে ঢোকার ইচ্ছে করে? হ্যাঁ, আসুক মা তোমার এখানে বসেছে,
লাইন দিয়ে বসেছে, আমি পুজো করছি, তারা বসে আছে নিষ্ঠা বলে। তারা তো মানত করে এনেছে পুজোটা মায়ের জন্য, আমি গ্রহণ করাবো না আমাকে? আমি পুজো করলাম, নিষ্ঠা করেই করলাম, এবং তাদের একটা অনুরোধ ছিল ঠাকুরটা আমাকে সিঁদুরটা পড়া যায়, হতেই পারে ধর্মের বিধি বিধান, তাকে মানতে হবে না। আমি কেন শুধু আমার মায়ের পুজো করে সিঁদুর পড়ে দেবো? ঠিক আছে, সিঁদুর পড়ানো তো চন্দন, চন্দন পড়া যাবে, চন্দন পড়া যাবে, প্রত্যেকের কপালে কিনতে গেলাম, মাকেও চন্দন নিবেদন দেবে, প্রাঞ্জল খেলো, প্রসাদ দিলাম, পুষ্প দিলাম, নিয়ে গেল। আমরা কি মসজিদ যাই না? আমরা তো হিন্দু, মসজিদ যাই? হ্যাঁ যাই মসজিদ, প্রয়োজন আমাদের পীর আছে। পেছনে গান তোমাকে একটা কথা বলি, এটা তো মা কালী, আমাদের মা কালীর পিছনে দুজন অবস্থান করছে, একটা মা সারদা, একটা বাবা পীর। আবার ঠিক পীরতলার ঠিক এখানে একটা দুর্গা মন্দির হয়েছে, দেখবেন ইদানিং হয়েছে, ছিল না, একটা দুর্গা মন্দির, দুর্গা পুজো হয় ঠিক এর পিছনে। আচ্ছা, মন্দিরের পিছনে একদম ঠিক দেখবে, মন্দিরের পিছনে একটা গ্রাউন্ড আছে। আচ্ছা, গ্রাউন্ডের পিছনে দেখবে মা সারদা, হ্যাঁ, মা সারদার বাঁ দিকে হচ্ছে পীরতলা, আচ্ছা, পীরতলা মা সারদার মাঝখানে দুর্গা মন্দির। আচ্ছা আচ্ছা, তাহলে এই গ্রামের আর একটা মহিমা এটা বলে দিলাম, এখানে সব ধর্মের মানুষ অবাধিত আসতে পারে। এই না যে কোথাও কোথাও বিধিনিষেধ আছে যে হিন্দু মন্দিরে মুসলমানদের প্রবেশ নিষেধ আছে, অনেক জায়গা আছে, আমি বলে দিতে পারি আছে, কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে একটা দুর্গা পুজো হয়, বলছি সরকার বাড়ির দুর্গা পুজো, বিখ্যাত পুজো হয়তো, সেটা প্রায় 500 বছর আগে। আর এই মন্দির সরকার যারা প্রতিষ্ঠিত, সরকারের জমিদার ছিল, এই সরকার বাড়ির দুর্গা পুজো আজও মুসলমানরা নামাজ পড়ে, রেকর্ডিং হচ্ছে, আমি বলছি, এটা মিলিয়ে নেবে, মিথ্যা কথা বলছি। আজও নামাজ পড়ে দুর্গা পুজো, দুর্গা পুজো মুসলমানরা নামাজ পড়ে, মুসলমানদের টুপি পড়ে, যেভাবে মুসলমান তার মসজিদে নামাজ পড়ে, দুর্গা মন্দিরে নামাজ পড়ে, আজও পড়ে। এই মুসলমানরা বংশ পরম্পরায় পরিচয় পাচ্ছে, সেই মন্দির এখনও আছে। সেই জমিদার বাড়ি কতটা দূর এখান থেকে? সরকার বাড়ি ওখানে আরও মন্দির আছে, রঘুনাথ, দুর্গা মন্দির। সরকার বাড়িকে বলে দিচ্ছি, সরকার বাড়ি এখান থেকে মনসাইকেল 2 মিনিট। আচ্ছা, বাস স্ট্যান্ডে চৌমাথা, চৌমাথা থেকে একটু যখন যাচ্ছ তুমি উত্তর দিকে, যাকে জিজ্ঞেস করো সরকার পাড়া যাবো, রঘুনাথের মন্দির যাবো, রঘুনাথ। আচ্ছা, তোমাকে দেখিয়ে দেবে, ভালো রাস্তা আছে, ঢালাই রাস্তা আছে। আচ্ছা, একদম মন্দিরের। জমিদার বাড়ি আছে, মনসাইকেল যাবে, জমিদার বাড়ি আছে, সরকার বাড়ি এখন আছে, কাজল সরকার, নাম বলে দিচ্ছি, কাজল সরকার এখনও, সোমনাথ সরকার, সরকার বাড়ি এখন ফ্যামিলি, যে ফ্যামিলি ওই বাড়িরই কোনো এক পুরুষ এই মন্দির প্রতিষ্ঠা করেছে, বলে দিচ্ছি সত্যি কথা, দেখো। আচ্ছা, সেই সরকার বাড়ির দুর্গা পুজো আজও হয়, নামাজ আজও পড়া হয়। আমাদের এমন একটা গ্রাম, মা সারদার পদধূলি এমন একটা গ্রাম, মা সারদা আমাদের একটা আশীর্বাদ আছে, সেই আশীর্বাদ নিয়ে আমাদের গ্রাম আজ বড়। অনেক কথা বললাম, অনেক অলৌকিক কাহিনী শুনলাম। আমি মুখ্য মানুষ। আপনার নামটা ঠাকুর আমি আরেকবার শুনবো। আমার নাম কমলেন্দু গাঙ্গুলি। আমার বলে দিচ্ছি, আমার বাবার নাম সত্যানন্দ গাঙ্গুলি, আমার দাদুর নাম কেশবচন্দ্র গাঙ্গুলি, তার বাবার নাম রঘুরাম গাঙ্গুলি, তার বাবার নাম বেণীমাধব গাঙ্গুলি, তার বাবার নাম শ্যামাপ্রসাদ গাঙ্গুলি, আমার ছেলের নাম সৌরদীপ গাঙ্গুলি, আমার নাতির নাম শিবদীপ গাঙ্গুলি। এই আমার ফ্যামিলি। কেমন লাগলো ভেলিয়া গ্রামের ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকমই বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।